দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবুগির ছা। তবে হিমি, আপনাকে কিন্তু আমি তাল গাছ কিংবা সুপারি গাছ দেখাচ্ছি না। ওই যে মঞ্চটা দেখা যাচ্ছে দূরে, আপনি কি বলতে পারবেন ওই মঞ্চটা কিসের? অবশ্যই বলতে পারবো, এটা হচ্ছে গ্রন্থের মোড়ক উন্মোচন মঞ্চ। হ্যাঁ দর্শক, ঠিকই বলেছে হিমি, পরীক্ষায় পাশ করেছে। আসলে আমাদের পিছনে যে মঞ্চটা আছে সেখানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়, অর্থাৎ সেখানে নতুন বইয়ের ঘ্রাণ কিন্তু মৌ মৌ করে, এবং সেই ঘ্রাণের সাথে সাথে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমার সাথে আছে সুইট জান্নাত। একদমই না, হিমাতুল জান্নাত। আচ্ছা, তারপর হিমি, আজকে বইমেলাটা ঢোকার পর আসলে কেমন লেগেছে আপনার? আজকের বইমেলাটা আমার কাছে মনে হয়েছে গত 2-3 দিনের তুলনায় আজকে আমি যখন বইমেলা আসলে পা দিয়েছি, বইমেলাটাকে আমার একটু অন্যরকম রঙিন মনে হয়েছে। কারণ বইমেলায় আসতেই মানুষের একটা এই সময়ের ভিড়টা আসলে দেখিনি, বাট কিন্তু আজকে আমার মনে হলো যে গত দিনগুলোর তুলনায় এই সময় অন্তত ভিড়টা একটু বেশি। হ্যাঁ, এবং আমারও আসলে মনে হয়েছে, এবং মনে হওয়ার সাথে সাথেই আমি একটু অবাক হয়েছি যে আজকে বইমেলায় এত মানুষ কেন। এবং তখনই আমি হিমিকে আসলে প্রশ্ন করেছি, হিমি, বইমেলায় আজকে মানুষ একটু বেশি মনে হচ্ছে না? একদমই, বইমেলায় মানুষ এসেছে বইয়ের জন্য, এবং আমি আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, কিন্তু লেখক কোথায়? আমার মনে হচ্ছে যে লেখকও আসলে, আমি দেখতে পাচ্ছি লেখকও আসলে বই দেখছে, এবং আমরা তার সাথে কথা বলবো। আমাদের সাথে আছেন ফাহাদ আল আব্দুল্লাহ। মানে লেখকও আসলে বই দেখে, তার মানে লেখক আসলে পাঠকও। তো আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যে আগে পাঠক হিসাবে কিছু জানতে চাইবো নাকি লেখক হিসেবে কিছু জানতে চাইবো। লেখা যেহেতু বই, তাহলে আমরা একটু বই সম্পর্কে এবং লেখক সম্পর্কেই জেনে আসি আগে। আচ্ছা, আমাদের সাথে আছেন ফাহাদ আল আব্দুল্লাহ, আমরা বলছিলাম, এবং তার নতুন একটি বই এসেছে, বুলেট কিংবা ভালোবাসায়। এবং এটা হিমি দেখে বলছিল যে এটা কি ভালোবাসার বই? দুটোই ভালোবাসার তো বই বটেই। নিপীড়িত মানুষের প্রতি ভালোবাসা, ভালোবাসা, প্রেমও ভালোবাসা, সবকিছুই ভালোবাসা। ভালোবাসা না থাকলে পৃথিবীতে বেঁচে থাকা তো সম্ভব নয়। কিন্তু আমার একটা প্রশ্ন, ভালোবাসার পাশে বুলেট কেন? মানুষ ভালোবাসতে বাসতেই বুলেট হাতে নিয়ে বিপ্লবী হয়ে ওঠে। বিপ্লবী হয়ে ওঠার প্রথম শর্ত আপনাকে ভালোবাসতে পারতে হবে। আমি একটু জানতে চাই, বুলেটের শক্তি বেশি না ভালোবাসার শক্তি বেশি? ভালোবাসার বুলেটের শক্তি বেশি। আচ্ছা, এই বইটা সম্পর্কে একটু জানতে চাই। 19 শতকের আমেরিকা গৃহযুদ্ধের ঠিক পরপর বলতে 5-6 বছর বা আরো 65-তে শেষ, হ্যাঁ এরকম 10 বছর সময়ের পার। এরপরে গৃহযুদ্ধের সময়কার পরবর্তী আমেরিকা যে বৈশ্বিক রাজনীতির প্রভাবটা পড়েছিল সেটাই খানিকটা টান দিয়ে, যেমন আমেরিকা যে আমাদের ভারতবর্ষের সাথে যুক্ত এই ইতিহাস আমি জানতে পেরেছি পরে, কারণ এটা গল্পের আকারে গল্পের মধ্যে উঠে এসছে সামহাও। গল্পটা মূলত ওই সময়কার মানুষের যে জীবন, সাধারণ মানুষের বেঁচে থাকা। আমেরিকার ইতিহাস একটু ভায়োলেন্ট, এবং ভায়োলেন্স আসলে গল্প হিসেবে খুব চমৎকার, লোকে পড়ে। আচ্ছা, এটা তো উপন্যাস এবং ওয়েস্টার্ন। আমি ছোটবেলা থেকে কিন্তু ওয়েস্টার্নের ভক্ত। প্রথমে আসলে কিশোর পাশা ছিল, এরপর মাসুদ রানা, এরপর আসলে ওয়েস্টার্ন। তো আমি যতগুলো ওয়েস্টার্ন পড়েছি আমি দেখেছি তার বেশিরভাগই আসলে অনুবাদ। তো এই ওয়েস্টার্ন যে উপন্যাসটা আপনি লিখেছেন, এর স্বাস্থ্য আমি আসলে দেখছি বেশ মোটাসোটা। প্রায় 1,20,000-1,20,000-এর মতো শব্দ আছে, 680 শব্দের পেজের মতো। কিন্তু এটা অনুবাদ না, এটা আপনার একদম মৌলিক। তো এই যে অনুবাদ নির্ভর আমরা যে ওয়েস্টার্ন উপন্যাসগুলো বা ওয়েস্টার্ন গল্পগুলো পড়তাম, সেই জায়গা থেকে এখন মৌলিক চলে আসছে। তো এই সংখ্যাটা আসলে কেমন? এবং এই যে মৌলিক ওয়েস্টার্ন লিখতে, নিশ্চয়ই আপনিও আগে ওয়েস্টার্ন পড়তেন, মানে এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই আমি। ওয়েস্টার্নের এটা অনেকটা জানতাম না, ওয়েস্টার্ন পড়ছি। নানি বাসায় মামার কালেকশনে ছিল, ছাল চামড়া কিছু ছিল না। এরফান, রওশন জামিল চৌধুরীর লেখা রক্তের ডাক সিরিজ, খুব সম্ভবত ওসমান সিরিজের, ওটা থেকে আমার ওয়েস্টার্নের শুরু। তারপরে বাথান, তারপরে একের পর এক গোগ্রাসে গিলেছি। কিশোর পাশাই মনের থেকেও আমার ফেভারিট জায়গা সাবাডিয়া আরি। তারপরে ঝোঁকের বসে প্রথম ওয়েস্টার্ন, এটা প্রথম না আমার, এটা দ্বিতীয় মৌলিক। ঝোঁকের বসে কোনো এক বন্ধুদের আড্ডায় আমার বন্ধু বান্ধবরা বলছে তুই তো লেখালেখি করিস, চিন্তা করতো আমরা 6 জন যদি একটা ওয়েস্টার্ন সেটিংয়ে থাকতাম কিরকম ক্যারেক্টার হতো। ওখান থেকে লিখে জামিল ভাইকে দেখিয়ে ফেলেছি, রওশন জামিল চৌধুরীকে আমি দেখিয়ে ফেলেছি। উনি বলছেন তোমার হবে, চালাও। এই করতে করতে উনি দেশে ফিরলেন, দেশে ফিরে আমাকে ওনার নতুন অর্গানাইজেশনে চাকরিও দিলেন, একসাথে কাজ করলাম, লেখালেখি শিখলাম। তারপর থেকে তো এই চলছে সাহস। ওই যে ওখান থেকে আমাকে কে জানি একবার বলেছিল ওয়েস্টার্ন ডেড জনরা, এটাতে কাজ হবে না, ঝোঁক চেপে গেছে যে না ঠিক আছে দেখা যাবে, ডেড কি ডেড না দেখা যাবে কোনটা বুলেট আর কোনটা ভালোবাসা। তুমি কিছু জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাচ্ছি, আমি বইয়ের এই যে শেষ কভার যেটা প্রচ্ছদে, এখানে আসলে দেওয়া আছে যে শহর গড়তে ঝরেছে ঘাম। আমাদের তো একটা গণ অভ্যুত্থান গেল, আসলে এটার সাথে ঠিক কতটা ঘাম, ভালোবাসা বা বুলেট কিভাবে আসলে জড়িয়ে বা ঝরেছে একটু যদি জানাতেন।
আমি শুরুতেই বলেছি যে আপনি যদি আশেপাশের মানুষকে ভালোবাসতে না পারেন, গণ অভ্যুত্থানের শহীদেরা তো আসলে নিজের জন্য মারা যাননি। এই সাহসটা একমাত্র ভালোবাসা থেকে অর্জন করা সম্ভব। আর সেই সাহসের বিরুদ্ধে বুলেটের, মানে ওই যে বলেছিলাম বুলেটের ভালোবাসার বুলেটের শক্তি বেশি, এই যে রুখে দাঁড়িয়ে যাওয়ার যে ভালোবাসার বুলেট, এর শক্তি বেশি, আজীবনই থাকবে। এবং আমার মনে হচ্ছে যে আপনারা দুজনে আসলে ওয়েস্টার্ন, মানে আপনি পড়েছেন কিনা আমি জানি না, তবে সেটার যে প্রেক্ষাপট থাকে সেখানে কিন্তু আসলে গরম থাকে এবং আপনারা কেউ ঘামছেন না। আমার মনে হচ্ছে আমি ওয়েস্টার্ন ওই সেই প্রেক্ষাপটে আছি, আমি ঘেমে যাচ্ছি। এবার একটু জানতে চাই যে পাঠক হিসাবে, জি, sure. যেহেতু ওয়েস্টার্ন লিখছেন এবং আমার কাছে মনে হয় যে ওয়েস্টার্ন আসলে মৌলিক ওয়েস্টার্ন লেখাটা আমার কাছে মনে হয় যে ভীষণ রকম কঠিন, কারণ আমি তো পড়ে এসেছি। তো সেই জায়গা থেকে আপনার পড়ার অভ্যাসটা কোন ধরনের বই, সিমিলার নাকি এর থেকে বাইরে? সব পড়ি, সব, মানে ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের মতো আমি বইয়ের ব্যাপারে সর্বভুক। যা পাবো আমি পড়বো। আর হ্যাঁ, ওই লেখার জন্য যখন পড়ছি তখন অনেক সময় একটু ভূগোলের বই পড়তে হয়, ওখানে কি আছে কি নেই, একটু লোকজনের সাথে কথা বলতে হয় যে কি গন্ধ পাওয়া যায়, মানে পঞ্চ ইন্দ্রিয়ের যে বর্ণনা, পরিবেশ বর্ণনা করার জন্য ওটা একটু ডেলিভারেটলি করতে হয়। কিন্তু বই যেটা পড়ার ব্যাপারে আমার মানে সব কিছু থাকে। ওয়েস্টার্ন তো প্রচুর পড়া, এটা সত্যি। আমার বাড়িতে ওয়েস্টার্ন সাহিত্যের কালেকশনই আছে মনে হয় একে ভর্তি। পুরোনো আমাদের বাংলাদেশি দিকপালদের যেরকম আছে সেরকম লুইলামুর, সাকেট, ক্লাসিক ওয়েস্টার্নস। ইভেন আমি পড়াই, বিশ্ববিদ্যালয়ে একটি পড়াই, তো আমার ছাত্রছাত্রীরাও আমার ওয়েস্টার্ন ভালোবাসার কথা জানে। আমার জন্মদিনে এসে গিফট করে দিয়ে যায় একটা বিশাল বড় বই, যে স্যার এটা আপনার জন্য। আবার একই সাথে মার্কেজও পড়া হচ্ছে, বুকার প্রাইজের বই একদম লাইন ধরে কিনি, যে কারা লং লিস্টেড হলো, কোথায় পাওয়া যাচ্ছে, না পেলে চুরি করি। চুরি করা মানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে না তো, চুরি করাই তো একরকম। চুরি করি, কি করব, পড়া যাচ্ছে না তো, অনুবাদ পেলে পড়ি। মানে জ্ঞানের জন্য চুরি করা এটা জায়েজ, হ্যাঁ, এটা আসলে সবাই বলতো এবং আমিও মাঝে মাঝে এরকম হয়েছে যে বই কিন্তু চুরি করেছি। এবং আমি আরেকটি কথা বলে রাখি যে এই বইমেলাতেও আসলে আমি বই চুরি করেছি, হ্যাঁ, এটা গোপন কথা। তবে একটি বিষয় আমার একটু জানার, সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন যখন আমি আসলে পড়তাম, ওয়েস্টার্নের ভিতরে আমি রোমান্টিকতা আসলে খুঁজতে চাইতাম এবং পুরো ওয়েস্টার্ন বই পড়ার পর দেখা গেল রোমান্টিকতা খুব অল্প কিছু জায়গায় আছে, কিন্তু সেটার আবেগ এত এত বেশি, হ্যাঁ, যে ওই অল্প জায়গা কিন্তু দুর্দান্ত একটা আবেগ ক্রিয়েট করে ফেলে। তো আপনার এই বুলেট এবং ভালোবাসায় সেই ধরনের কোনো আবেগের জায়গা আছে কিনা? তিনটি প্রেমের গল্প এখানে মূল গল্পের সাথে প্যারালালি চলছে। তিনটি প্রেমের গল্পের পরিণতি তিন রকম। একটি বয়োজ্যেষ্ঠদের প্রেম, 40 ঊর্ধ্বদের, অনেক বছর হয়তো বা দেখা হয়নি, আমেরিকা এসেছেন আয়ারল্যান্ড থেকে, পথে বিচ্ছেদ হয়ে গেছে, মেয়ে মানে বিয়ে শাদীর ব্যাপার ঘটেছে, যুদ্ধে গেছেন, সিভিল ওয়ারে ফিরে এসে পত্রিকায় জেনেছেন যে অমুক পরিবারের মেয়ের সাথে অমুকের বিয়ে হয়েছে, পরে শহর পত্তন করার পর তার সাথে আবার দেখা, আবার রাস্তায় প্রথম দর্শনে প্রেম, মানে একটি অভিযান শেষে ঘোড়ায় চড়ে ফিরতে ফিরতে প্রেম হয়ে গেছে, কিংবা বার কিপের সাথে চোখে চোখে প্রেমের আদান প্রদান, কখনোই হয় না কথা, হয়তো একটি কথায় যে সাবধানে ফিরো, এটুকুতেই তারা বুঝে যাচ্ছেন, হ্যাট সরিয়ে এতে হাঁটছেন। তিন রকম প্রেমের গল্প এখানে আছে, তিনটি স্বাদের আছে, মানে স্বাস্থ্য তো ওরকমই। আমি জানতে চাচ্ছি মানে তিনটার মধ্যে তাহলে আপনি যদি বলেন আপনার পছন্দের কোনটা আসলে? মূল চরিত্র তো অনেকেই, মানে কর্নেল সাহেব যিনি, কর্নেল এবারডিনে ফিনিগান, এবং মার্গারেট রোমান, এই দুজনের প্রেমের গল্পটা আমার নিজস্ব খুব পছন্দ। বাকিদের ভালো নাও লাগতে পারে, কারণ সেটা পড়লে বুঝতে পারবে। এবং হিমি বলছিল যে প্রচ্ছদ, মানে বইটা আপনার সাথে আছে না ওনার সাথে আছে, কারণ প্রচ্ছদের সাথে কিন্তু জাস্ট বলছিল কিছু লাল লাল কিছু ছোপ লাল যদি হলেই আসলে হয়ে যেত। থাকতো, তা আপনি নিজে একটা আসলে প্রচ্ছদ হয়ে যেতেন। প্রচ্ছদ তো বেঙ্গল বুকসের আজহার ভাই করেন। আজহার ভাই করার সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আজহার ভাই আপনার প্রচ্ছদগুলো মানে আমার গল্পের সাথে তো মেলেই, আমার কেন জানি খুব ভালো লাগে। তো আজহার ভাই একটা সিক্রেট, আজহার ভাই সিক্রেট আমি বলে দিচ্ছি, আজহার ভাই পারলে আমাকে কোনি দিয়ে মারবে। বলছে যে যখন আমি প্রচ্ছদ করি, গল্পটা তো পড়ি, প্লাস হচ্ছে লেখকের পার্সোনালিটির সাথে মেলেই। বলছে এই বই যদি আমাকে রিপ্রেজেন্ট না করে তাহলে এই বইয়ের প্রচ্ছদ করে লাভ নেই। উনি আমাকে তুই তো করেন, কারণ আমরা দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো উনি আমার সিনিয়র, তো উনি আমাকে বললেন তুই যদি এই বই না থাকস তাহলে আমার এই প্রচ্ছদ করে লাভ কি বল। দারুণ দারুণ, এবং আপনাকে ধন্যবাদ, এবং এই বইটি আসলে পাঠকপ্রিয়তা পাক সেটাও আমরা চাই। ধন্যবাদ। ধন্যবাদ স্টার নিউজকে, থ্যাংক ইউ, দেখা হবে আবার। হেমি, এই মুহূর্তে আমরা আছি জাগৃতি প্রকাশনের সামনে, আমাদের সাথে তো কথাই হচ্ছিল, আমরা একটু জাগৃতি প্রকাশনের একজনের কাছে একটু জানতে চাইবো, এটা আপনি মনে হয় ভালো জানতে চাইতে পারেন যে নতুন বই, কারণ নতুন বই সবসময় আপনার ভালো লাগে। এবার আসলে আমরা জাগৃতি প্রকাশনী থেকে ঠিক কতটা নতুন বই পেতে যাচ্ছি?
আমার জাগৃতি প্রকাশন থেকে টোটাল 11টি বই পেতে যাচ্ছে। টোটাল 11টি বই, তার ভিতরে আছে 5টি বই আছে কবিতার, একটা আছে জীবনের ভাড়াঘাটা জীবন, মৃদঙ্গধ্বনি, দীপান্বিতা, আর আছে আমিও আমার মধ্যে 100, সপ্তমীর চাঁদ। এই 5টি হচ্ছে কবিতার বই। এছাড়াও আরও কিছু গল্প উপন্যাস এসেছে, তারপর আছে স্মৃতিগদ্য এসেছে। স্মৃতিগদ্যের ভিতরে হচ্ছে আমার গানের মৌমাছিরা। এটা একটা দারুণ বই, আমাদের পাবলিকেশনের জন্য একটা উপহার, খুব ভালো একটা বই। তারপরে আসছে সেলিম জাহান স্যারের নির্বাচিত গল্পগুচ্ছ। এটাও একটা মানে আমাদের বিখ্যাত একটা বই, খুব ভালো একটা বই হয়েছে। মোটিভেশনাল আসছে দীপ্তপথ, ডক্টর রেবেকা সুলতানার। মানে এই বইটা পড়লে পাঠকের জীবন পাল্টে যাবে, এত দারুণ একটা বই। আমরা এইবার আছি মাওলা ব্রাদার্স, আমরা কিছু আসলে বইয়ের গল্প আসলে করতে চাই যে নতুন কি বই এবার আসলে বিভিন্ন স্টলগুলোতে আসলো, কি পরিমাণ আসলো, এর আগে আসলে কতটুকু এসেছিল, এই গল্পগুলোই আমরা একটু 13তম দিনে এসে আসলে বিকিনিটা ঠিক কতটা আগালো। হ্যাঁ, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এবার মাওলা ব্রাদার্স থেকে নতুন উল্লেখযোগ্য কি বই এসছে এবং কতটি বই এসছে মোট? পর্যন্ত প্রায় 20টার মতো বই আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য বই যদি ধরেন, এই একটা আছে ঔরঙ্গজেব আলমগীর, ক্রিটিক্যাল শিল্প সাহিত্য, বাংলাদেশের নদী অভিধান, এটা আবু দায়েন স্যারের, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। আর একটা থ্রিলার আছে এটা, আর একটা অনুবাদ আছে। এছাড়াও আরও বেশ কিছু বই আসছে উল্লেখযোগ্য, এগুলো আপনি জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস, এটা অনুবাদ গাজী মিজানুর রহমানের। এছাড়া আছে অমানব মুরাদুল ইসলামের, ঔরঙ্গজেব আলমগীর উপল মুখোপাধ্যায়ের, এবং আরেকটি আছে হচ্ছে ক্রিটিক্যাল শিল্প ও সাহিত্য তত্ত্ব মাসুদুর রহমানের সম্পাদনা। আরেকটা আছে হচ্ছে বাংলাদেশের নদী অভিধান আবু দায়েন। মানে 20টি বই এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য বই এইগুলো। এবার কি আসলে বই আসার সংখ্যাটা তুলনামূলকভাবে অন্য বছর থেকে কি কম? একটু কম, কারণ সময় পাইনি আমরা আসলে মেলায় আসবো না আসবো এটা নিয়ে একটু দোদুল্যমান অবস্থায় ছিলাম। লাস্ট আমরা 24 তারিখে ডিসাইড করছি যে মই মেলায় আমরা আসতেছি। 27 তারিখ মানে 26 তারিখ থেকে স্টার্ট হয়েছে, আমরা সময় পেয়েছি মাত্র 2 দিন, এই জন্য একটু। আচ্ছা, আমরা এর আগেও মাওলা ব্রাদার্সে যখন আসতাম আমরা দেখতাম 2-1 লেখকের সাথে দেখা তো পাওয়াই যেত, একটা আড্ডামুখর পরিবেশ আসলে ভিতরে থাকতো। এবার সেই পরিবেশটা কি কম? এবার লেখকরা একটু কম আসছে, বিশেষ করে যারা দেশের বাইরে থাকে এরা কেউ আসেনি। আর দেশি লেখকরাও যারা আসলে ইফতারির টাইম একটা হয়ে যাচ্ছে, এই কারণে তারা আসে, 2-1 ইফতারির পরে আসে, তবে ওই আগের মতো সবাই আসে না। আমি আসলে জানতে চাচ্ছিলাম এবারের আবহাওয়াটা বলতে গেলে কিছুটা অনুকূল ছিল গত বছরগুলোর তুলনায়, সেই তুলনায় কি আসলে পাঠকদের সমাগমটা এখন কি বেড়েছে? আজকে তো বইমেলার 13তম দিন আসলে। পাঠকের সমাগম আগের চেয়ে একটু বেড়েছে। আর হচ্ছে কি, প্রতি বছর ঝড়ের একটা কবলে আমরা পড়ি, এবছর এখন পর্যন্ত আমরা পড়িনি, এটা একটা সুবিধা হয়েছে। যে আর আবহাওয়াটা অনুকূলে আছে, যে রোদটা কম, আজকে তো একেবারেই পারফেক্ট। 2-1 দিন রোদ একটু বেশি থাকে, তখন আমাদের একটু সামনে পর্দাটা নিয়ে দিতে। কিন্তু আজকে রোদ কম, গরম বেশি। তবে বিকিনির গল্পটা আসলে এবার কেমন? আসলে আমরা রোজা উপলক্ষে যেরকম ভেবেছিলাম তার চেয়ে ভালো হয়েছে, কিন্তু বুঝছেন আমাদের প্রত্যাশার চেয়ে বলতে গেলে ভালোই হয়েছে। মানে আমরা মানে আগে শুনতাম যে ভিড় অনেক কিন্তু বিক্রি কম। হ্যাঁ, এবার ভিড় কম কিন্তু বিক্রি কি বেশি? যারা আসতেছে তারা বই কিনতেছে, অর্থাৎ অনুপাতটা ভালো, উপস্থিতির তুলনায় বিক্রির অনুপাত ভালো। ধন্যবাদ। এবং এটা কিন্তু আসলে আমরা শুরু থেকেই দেখছিলাম, যারা বইমেলায় আসছে তারা বই কিনছে, বই কেনার প্রতি একটা আগ্রহ ছিলই তাদের শুরু থেকে।